আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, ইন্ট্রোডাকশন টু বেসিক গ্রামার ফর আইএলটিএস অ্যান্ড ফর আদার কম্পিটিটিভ এক্সামস। তো আজকে আমরা এর প্রথম ক্লাস করব। আমরা আগেই বলেছিলাম এই কোর্সটা সম্পূর্ণ জিরো থেকে, মানে গ্রামার সম্বন্ধে যাদের মোটামুটি ধারণা নেই, কোনো ধারণা নেই বললেই চলে, একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, ইংরেজিতে খুবই দুর্বল, তাদের জন্য এই কোর্সটা। তো চলেন আমরা আমাদের টপিক আজকে চলে যাই। তো আজকে আমরা প্রথমে কথা বলবো সাউন্ড নিয়ে। এটা হয়তো বা সচরাচর কোনো গ্রামার বইতে আনে না। সাউন্ড যে কোনো ভাষারই একটা শুরু থাকে কিন্তু, এবং প্রত্যেকটা ভাষায় কিন্তু সাউন্ড থেকে শুরু হয়। এই সাউন্ডটা অনেক জায়গায় না আনলেও যখন আমরা প্রোনাউন্সিয়েশনের কোর্স করি অথবা ফনেটিক্স কোনো কোর্স করি তখন কিন্তু এটা করা হয়, এবং তখন সাউন্ডের দিকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু নর্মালি গ্রামারে ওয়ার্ড সেন্টেন্স এভাবে শুরু করা হয়। তাহলে সাউন্ড কিন্তু আমাদের ইয়ারের সাথে জড়িত, মানে কানের সাথে। এটা কিন্তু আমরা সবাই জানি, সাউন্ডের অর্থ হচ্ছে নর্মালি শব্দ, যেটা টোটালি আমাদের কানের সাথে জড়িত। মানে আমরা যখন কোনো কিছু শুনতে পাই সেটাই কিন্তু সাউন্ড। মানে ধরেন এখন কেউ যদি আমার কাছে চাইনিজে কোনো কিছু বলে, আমি হয়তো বা বুঝবো না, কিন্তু সেটা কিন্তু আমি কিছু শব্দ শুনবো, আমার কান কিছু সাউন্ড শুনবে। এটা হচ্ছে প্রথমেই সাউন্ড, একদম যে কোনো ভাষার একদম শুরু। তারপরে যখন এই জিনিসগুলা কোনো অক্ষর চিহ্নে চলে আসে তখন হয়ে যায় লেটার। লেটার্স, এই লেটার্স গুলা হচ্ছে টোটালি লেখার সাথে জড়িত এবং প্রত্যেকটা ভাষার সাথে। যেমন লেটার হয় তখন যখন কোনো ভাষার কোনো চিহ্নগুলোকে আমরা চিনতে পারি। যেমন আমি যদি চায়নাতে কোনো অক্ষর লিখি, যেমন ধরেন আমি জানি না এটা কি, এটা হয়তো বা চাইনিজ লেখা বা কোরিয়ান লেখা, আমি জানি না আসলে আমি এখানে কি লিখেছি। সো এইগুলা আমার কাছে জাস্ট চিহ্ন, কিছু চিহ্ন। তো এই চিহ্নগুলা যখন ভাষায় প্রকাশ করা যায়, নাম জানা যায়, তখন এগুলাকে সাধারণত লেটার বলে। এবং এই লেটারটা যে কোনো ভাষার শুরুর ক্ষেত্রে সাউন্ডের পরেই চলে আসে। সাউন্ড ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত এটা অলিখিত থাকে, কিন্তু যখন আমরা লিখতে যাই তখন আমাদের কিছু চিহ্ন অথবা প্রতীকের দরকার হয়, আর সেই প্রতীকগুলোই হচ্ছে লেটার। যেমন আমরা যদি বলি ইংরেজিতে হচ্ছে এ বি সি, যদি আরবিতে লিখি তাহলে আলিফ বা তা, আবার যদি হিন্দিতে লিখি তাহলে ওদের যে সাউন্ড গুলো আছে ওভাবে কিন্তু লেখা যেতে পারে। সো আমরা এই জিনিসটা আশা করি কি ক্লিয়ার, সাউন্ড হচ্ছে পুরোপুরি কানের সাথে জড়িত। মানে এটা টোটালি লিসনিং। আমি আমার যার কান নেই সে লিসেন করতে পারে না, বা যার হিয়ারিং ভালো না সে কিন্তু সাউন্ড শুনবে না, বাট সে প্রতীক দেখতে পারে, লেখার যে লেটারগুলো সে দেখতে পারে। সো আমরা যদি সংজ্ঞার দিকে বলি তাহলে কোনো ভাষা লেখার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে হচ্ছে লেটার বলে। ওকে, তো এরপরে এটা কিন্তু ভাষার একদম ক্ষুদ্রতম অংশ। যেমন এ বি সি আলিফ বা তা, যখন আমরা চিনতে পারলাম তখন এগুলোকে হচ্ছে বলে লেটার। আর যদি আমি চিনতে না পারি তখন কিন্তু জাস্ট এগুলো আমার কাছে চিহ্ন আর কিছুই না। ওকে, তো এরপরে আমরা চলে যাব পরের স্টেপে। আমরা লেটার চিনলাম, তাহলে লেটার মানে হচ্ছে কিছু কিছু চিহ্ন যেগুলো কোনো ভাষা লেখার জন্য ব্যবহার করা হয়। যেমন এ বি সি, অন্যান্য ভাষায় যদি বলি আলিফ বা তা, অন্যান্য যা হইতে পারে, যদি উর্দুতে আলিফ বে পে যাই বলি না কেন, এগুলো হচ্ছে লেটার্স। তো এগুলাকে আরো বলা হয় অ্যালফাবেট। যে কোনো ভাষা যেমন বলি আমরা ইংলিশ অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত যেগুলো, এগুলোকে আমরা ইংলিশ অ্যালফাবেট বলি। আচ্ছা, তো এই লেটারগুলা যখন আবার একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে, যেমন আপাতত দৃষ্টিতে লেটার সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু যখন এগুলো অর্থ প্রকাশ করে এই লেটার একটা বা একাধিক যোগে, যেমন আমি যদি বলি যে এ, এর যখন অর্থ হচ্ছে একটি, অথবা যদি আমরা লিখি অ্যাপল, তখন আমরা জানি এটা একটা ফলের নাম। তো তখন এটা কিন্তু ওয়ার্ড হয়ে গেছে। তাহলে লেটারের পরের স্টেপটা হচ্ছে ওয়ার্ড। তো আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই তাহলে হচ্ছে যখন এক বা একাধিক লেটার একত্রিত হয়ে কোনো শব্দ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলি। এবং ইংরেজিতে আপনি যত কিছুই বলেন না কেন, প্রত্যেকটা ছোট ছোট অংশই এক একটা ওয়ার্ড, এটা হতেই হবে। চলেন আমরা নেক্সট স্টেপে যাই।
আপনারা এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, মানে কিছু শব্দ দেখতে পাচ্ছেন যেগুলা অনেকগুলো লেটার মিলে হয়েছে। যেমন এখানে 4টা লেটার আছে কিন্তু একটা শব্দ, বুক বই, তারপর পেন পেন্সিল ফ্রেন্ড। এগুলা কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো অর্থ দিতেছে, এজন্যই এগুলো একটা শব্দ, অর্থ দিতেছে। এবং তারপরে যখন এক বা একাধিক অর্ড কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন সেটাকে বলে সেন্টেন্স। এর পরের স্টেপে আসবে সেন্টেন্স। দেখেন আমাদের ভাষার মূল স্টেপ কিন্তু চলে আসছে অলমোস্ট। তাহলে সেন্টেন্স এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়ার্ড হচ্ছে সেপারেট শব্দগুলা, যেমন আলাদা আলাদা শব্দ কিন্তু তার অর্থ থাকতে হবে, কিছু না কিছু বোঝাতে হবে। যদি এমন কিছু লেখা হয়, কয়েকটা লেটার জাস্ট একসাথে করে দেওয়া হয়েছে, যেমন আমরা যদি বলি এবিসি, তাহলে হয়তো এর একটা মিনিং আছে, যেমন আমরা প্রাথমিক জ্ঞান বুঝি, কিন্তু আমরা বলে যাই এবিসিডিই, তখন কিন্তু এর সাধারণত কোনো অর্থ নেই, অর্থাৎ এটা কোনো ওয়ার্ড হবে না, কিন্তু এটা একটা ওয়ার্ড হবে ফ্রেজ হিসেবে। আবার আমরা যদি বলি সাপোজ বুক, এটা একটা ওয়ার্ড, কিন্তু আমরা যদি বলি এটার অর্থ কি আমরা জানি না, সো অথবা হয়তো বা কোনো শব্দ নেই। যদি শব্দ না থাকে বা অর্থ না থাকে তাহলে এটা কোনো শব্দ না। তো সেন্টেন্স হতে হলে কতগুলো শব্দ পাশাপাশি বসতে হবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। আগে ওয়ার্ডের ক্ষেত্রে কেবল অর্থ প্রকাশ করলেই হইতো, কেবল অর্থ থাকলেই হতো, কিন্তু এক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে মনের ভাব প্রকাশ করতে হবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তখন সেন্টেন্স হবে। যেমন ধরেন আমরা যদি লিখি ফর এক্সাম্পল হি স এ বার্ড, দেখেন এখানে কিন্তু হি স এ বার্ড, এখানে এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি তখন কিন্তু বক্তার মনের ভাবটা আমরা সম্পূর্ণ বুঝতে পারি। সে জাস্ট বলেছে যে সে একটা পাখি দেখেছিল, কিন্তু এটাকে যদি অন্যভাবে লেখা হয়, যেমন স এ বার্ড হি, তখন দেখেন এটা কিন্তু আর কোনো সেন্টেন্স হলো না। কেন? কারণ আমরা এটা দ্বারা আসলে কিছু বুঝতে পারতেছি না, এর কোনো স্ট্রাকচারাল ঠিক নাই, এবং কিছু শব্দ বসছে কিন্তু পাশাপাশি বসে মনের ভাব ঠিকঠাক ভাবে প্রকাশ করতে পারেনি, আর এজন্যই উপরেরটা সেন্টেন্স হলেও এটা কোনো সেন্টেন্স হবে না। ওকে, তো আজকে আমরা আশা করেছি একদম বেসিক থেকে, যেহেতু আমরা এই 4টা স্টেপই করার চেষ্টা করেছি, আরেকটা ব্যাপার আনবো যেটা নিয়ে একটু সব জায়গায় কনফিউশন আছে। বাট আপনারা কমেন্ট বক্সে, যদি আপনারা ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ওয়ার্ড এবং সেন্টেন্সের কয়েকটা উদাহরণ লিখবেন, এবং আপনাদের যদি ভুল হয় তাহলে আমি চেষ্টা করব এগুলোকে ঠিক করে দেওয়ার। আর যদি ফেসবুকে দেখেন তাহলে ঠিক একই কাজ করবেন, ফেসবুকের কমেন্ট বক্সে আমরা যখনই সময় পাই আপনাদের এটা সলভ করে দেবো। চলেন আমরা নেক্সট স্টেপে যাই। যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পেস। এটা আমি একটু ক্লিয়ার করে নেই, এই স্পেস বলতে আমরা গ্রামারের ন্যারেশনকে বোঝাচ্ছি না, এই স্পেস দ্বারা আমরা ন্যারেশনকে বোঝাচ্ছি না, নো, এই স্পেস দ্বারা আমরা জাস্ট বক্তব্যকে বোঝাচ্ছি। এবং যখন কোনো সেন্টেন্স, আমরা এই পর্যন্ত সেন্টেন্স দেখিয়েছি, এবং যখন অনেকগুলো সেন্টেন্স একত্রিত হয় তখন সাধারণত সেটাকে স্পেস বলে, অথবা বাংলায় বক্তব্য বলে। বক্তব্য বলে, এবং বক্তব্য কিন্তু একটা বাক্যে হয় না, বক্তব্য হতে হলে কয়েকটা বাক্য হতে হয়। তো এই স্পিচ হচ্ছে কয়েকটা বাক্য যখন মিলে বক্তা কোনো একটা কিছু বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করে তখন। তাহলে আজকে আমরা যা করলাম সেটার একটা রিক্যাপ করব। ওকে, তাহলে আজকে করলাম, প্রথমে আমরা করেছি সাউন্ড, যেটা আমরা বলেছিলাম কানের সাথে রিলেটেড শব্দ, কানের সাথে সম্পর্কিত, কারণ কান ছাড়া আমরা শব্দ শুনতে পারি না। এরপরে লেটার, মানে কোনো ভাষা লেখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বলে, এগুলাকে একসাথে অ্যালফাবেটও বলে। এর মধ্যে উদাহরণ আমরা এনেছিলাম ABC, যেমন ইংলিশ লেটার অথবা লেটার্স, আর অন্য ভাষারও এরকম লেটার আছে, যেমন বাংলা যদি বলি তাহলে ক খ গ ঘ ইত্যাদি। এরপরে এক বা একাধিক লেটার যখন অর্থ প্রকাশ করে, এক বা একাধিক লেটার যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হয় ওয়ার্ড। এই ওয়ার্ড হতে হলে অর্থ প্রকাশ করতে হয়, যে কোনো অর্থ, একটা অর্থ প্রকাশ করলেই হবে। এরপরে এক বা একাধিক ওয়ার্ড মিলে যখন আবার মনের ভাব প্রকাশ করে
সম্পূর্ণ, এক্ষেত্রে সম্পূর্ণ মূলভাব প্রকাশ করাটা জরুরি, তখন এটা হয় সেন্টেন্স। এবং সেন্টেন্সের পরে বেশ কয়েকটা সেন্টেন্স নিয়ে যখন কোনো কিছু আলোচনা করা হয় তখন সাধারণত সেটাকে বলা হয় স্পিচ। আশা করি এই ব্যাপারগুলো আপনারা খুব ভালোভাবে বুঝেছেন, এবং এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, আপনি একদম শুরু থেকে বেসিক গ্রামারটা শিখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।